নমস্কার। আজকের এই সান্ধ্য বাসরে আমরা 9 নবগ্রহ পড়েছিলাম। সেই নবগ্রহের যিনি নক্ষত্র কিন্তু গ্রহাধিপতি, সেই দেবতা সবিত্র সূর্য সম্বন্ধে কিছু বলবো। সূর্য সম্বন্ধে কিন্তু আমরা খুব বিশেষ অনেকেই হয়তো আমরা জানি না, অনেকে নিশ্চয়ই জানেন। সূর্যের এর একটা অতি প্রিয় পরিচিত নক্ষত্র, এর 12টি নাম আছে, দ্বাদশ আদিত্য। এই 12টি নাম হলো অর্যমা, পূষা, ত্বষ্টা, সবিত্র, ভগ, ধাত্রী, মিত্র, বিষ্ণু, বরুণ, সবিতা, অংশ এবং বিবস্বান বা সূর্য। এই 12টা নামে সূর্য, 12টা নামে সূর্য বিভিন্ন জায়গায় উদিত হন যখন, তখন আমাদের যে সোলার পয়েন্টগুলো আছে সেগুলোতে উদিত হন যখন, তখন এই 12টি নাম প্রযোজ্য। অনেক পণ্ডিতের মতে দ্বাদশ আদিত্য 12 মাসের প্রতীক। এটা 12 মাসের প্রতীক। সূর্যের রথে আমরা 7টি ঘোড়া দেখি। কোণার্কের সূর্য রথ যেখানে আছে, আমরা খোদাই ভাস্কর্য আমরা দেখি 7টি রথ। বায়ু ও কূর্মপুরাণ অনুযায়ী এটাকে বলা হয়েছে সপ্তরশ্মির প্রতীক। সূর্যের 7টা রশ্মি, তো সপ্তরশ্মির প্রতীক, সপ্তাহের 7 দিনের প্রতীক। আর এই সপ্তরশ্মির নাম হলো সুষুম্না, হরিকেশ, বিশ্বকর্মা, বিশ্বশ্রবা, স্বয়ং বসু, অর্বত বসু ও স্বরাট। এই নামগুলো হলো সূর্যের সপ্তরশ্মি। আবার অন্য মতে সূর্যের সপ্ত অশ্ব কোথা থেকে কোথায় লিঙ্ক হয়েছে, আমরা আজকের দিনে এগুলো পড়াশুনো না করে করে ভুলে গেছি। আমরা একেবারে চিন্তার ক্ষমতার বাইরে চলে গেছে এগুলো। এই সপ্তরশ্মি যে সপ্ত অশ্ব, এদের আবার নামকরণ হয়েছে বৈদিক ছন্দ অনুযায়ী। কীরকম? প্রথম অশ্বটি গায়ত্রী। আমাদের যে সপ্ত ছন্দ আছে কাব্যের গায়ত্রী, ইনি হচ্ছেন নিয়ম, শৃঙ্খলা এবং দৃঢ়তার প্রতীক। নিয়ম, শৃঙ্খলা, দৃঢ়তার প্রতীক। দ্বিতীয় রশ্মি অথবা অশ্ব বৃহতী, ইনি ভ্রান্তি, গতি ও শক্তির প্রতীক। তৃতীয় ঘোড়া উষ্ণিক, ইনি বল এবং সাহসের প্রতীক। এক একটা ঘোড়া, এক একটা রশ্মি, এক একটা ছন্দের নাম করা হয়েছে। আর আলোক তো ছন্দ, আলো তো সবসময় ছন্দময়, গতিশীল। যা গতিশীল তার মধ্যেই ছন্দ আছে, যার মধ্যে গতি নেই তার মধ্যে ছন্দ নষ্ট হয়ে গেছে, সেই জন্যে তার গতি নেই। তাই বলে কি পাহাড়ের মধ্যে গতি নেই? নিশ্চয়ই আছে, কিন্তু সেই গতি সবাই, সেই স্থাবর জঙ্গমের যে গতি, সেই গতি সবাই দেখতে পায় না। গাছের গতি তার বেড়ে চলা, হেঁটে চলা নয়। পাহাড়ের গতি তার চিরস্তব্ধতা, সেই গতিও কালের গতি। চতুর্থ ঘোড়া প্রগতি, পরাক্রম ও বীরত্বের প্রতীক। পরাক্রম ও বীরত্বের প্রতীক। পঞ্চম অশ্বকে বলা হয়েছে ছন্দ ত্রিষ্টুপ, জ্ঞান ও বিদ্যার প্রতীক। ত্রিষ্টুপ একটা অসম্ভব সুন্দর ছন্দ, সংস্কৃত সাহিত্যে, বাংলাতেও ত্রিষ্টুপে লেখা হয়েছে। তারপরও সেটিও কবিতার খুব পরিচিত ছন্দ, সেটি হলো অনুষ্টুপ। অনুষ্টুপ বুদ্ধির প্রতীক। এরপরে পংক্তি ছন্দ, এটাও স্বর্গের নেতৃত্ব ব্যাখ্যা করে। তাহলে এই এতগুলো প্রত্যেকটা ঘোড়ার কখনো রশ্মি, ছন্দ, অশ্ব এইভাবে ভাবা হয়েছে। সূর্যের চাকা একটি মাত্র চক্র, কিন্তু কেন? এক চাকায় কি রথ চলে? না, এটা রূপক। বলা হয়েছে 12টি দণ্ড 12টি মাসের প্রতীক। 12টা যে দণ্ড আছে, এবং একটি চক্রটা কালচক্রের প্রতীক। চমৎকার ব্যাখ্যা। অরুণকে সূর্যের রথের সারথি। অরুণ দিনের কোন সময়টাকে বলা হয়? না রাত্রি না দিন, একটা আবছায়া মুহূর্ত, সূর্য ওঠেননি, আসেননি তিনি, আর তখন রাত্রিও সম্পূর্ণ বিদায় নেননি, এই সময়টাকে অরুণ বলা হয়। কেন বলা হয়? কারণ অরুণের
নিম্নাঙ্গ গঠিত হয়নি, সে গরুরের বড় ভাই, তার নিম্নাঙ্গ গঠিত হয়নি, সেই জন্যে সে অসম্পূর্ণ, এই সময়টিও অসম্পূর্ণ। এটা না রাত্রি না দিন। অরুণ সূর্যের আগে আসেন, অরুণের সঙ্গে সঙ্গে আসেন কে? ওর কুমারী উষা। উষা কেন কুমারী? একে ঋষি অঙ্গিরার পুত্র কুৎস একে বলেছিলেন কুমারী উষা। কেন কুমারী উষা? না, সূর্য তার পেছনে পেছনে আসছেন উষার অসাধারণ রূপলাবণ্যে মুগ্ধ হয়ে, কিন্তু উষাকে স্পর্শ করতে পারছেন না। সূর্য এলেই তো উষা চলে যাচ্ছেন, মিলিয়ে যাচ্ছেন। সুতরাং যতক্ষণ সূর্য দয় না হচ্ছে, কিন্তু সূর্য তাকে পেছন পেছন চলেছেন, আজও স্পর্শ করতে পারেননি। হ্যাঁ, আর সূর্যের সারথি হচ্ছেন অরুণ। এই যে অদ্ভুত সুন্দর একটা বর্ণনা রয়েছে বিষয়টার মধ্যে, এই বর্ণনা দিয়ে আমরা সূর্যকে নতুন করে চিনতে পারি। আমরা সাধারণত তো বিষয়গুলোকে খুব হালকাভাবে নিই, নয় নবগ্রহ, সবাই না। আচ্ছা, ব্রাহ্ম মুহূর্ত কোনটা? ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে রাত্রির 14তম মুহূর্ত, এবং মুহূর্তকাল এক মুহূর্ত হলো 48 মিনিট। পুরো রাত 15টি মুহূর্ত থেকে তৈরি হয়েছে। ভৌগোলিক অবস্থান এর সঙ্গে কাজ করবে। বার কাকে বলছে? সপ্তাহের দিন, তিথি চাঁদের একটি পর্যায়, যা চন্দ্রমাসকে 30 ভাগে ভাগ করে। নক্ষত্র একটি রাশি চক্রের 27 ভাগের 1 ভাগ, 27টা নক্ষত্র আছে। যোগ হলো নাক্ষত্রিক মাসকে 27 ভাগে ভাগ করা, আর করণ হলো একটি তিথির অর্ধেক। তাহলে দেখুন এইখানে কি সুন্দরভাবে আমাদের প্রাচীন সাধকেরা বিষয়গুলোকে আমাদের জানিয়ে গেছেন। কিন্তু আমার একটাই অভিযোগ আছে, তাঁদের তো পাবো না হাতের কাছে, অভিযোগটা আপনাদের বলে হালকা হয়ে, সেটা হলো তাঁরা এত রূপকের মধ্যে দিয়ে বিষয়গুলোকে বলেছেন যে আমাদের মতো সাধারণ মানুষ যারা, আমরা আর কতদূর কি জানি বলুন, পড়াশুনো আর কতটুকু করেছি, সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জ্ঞানের মানুষ এই এত বড় বিষয়টা বুঝতে পারে না। আমাদের পক্ষে ওই রূপক ভাঙা যায় না। যেমন রামায়ণ খুলুন, অহল্যা একটি রূপক, সীতার পাতাল প্রবেশ রূপক, সীতার হরণ রাবণ রূপক। এরকম হাজার একটা রূপকের মধ্যে যেমন মহাকাব্যকে রেখেছেন, তেমনই রেখেছেন এই সমস্ত ইতিহাস। সূর্যের রথের যে ঘোড়া, সূর্যের রথের ডান দিকের 3টি ঘোড়া ডান দিকে মুখ করা থাকে, এরা আগামী। বাঁ দিকের 3টে ঘোড়া বাঁ দিকে মুখ করে থাকে, এরা অতীত। আর যে ঘোড়াটি সোজা ছুটে চলেছে সে বর্তমান। কে বুঝবে বলুন তো? আচ্ছা, নমস্কার।